প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীতে দুটি পণ্যবাহী জাহাজ আটক করেছে আইআরজিসি। সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে পানামার ও লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ দুটিকে ইরানের জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, ইরানের বন্দরগুলোর উপর থেকে আমেরিকার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৌশলগত প্রণালী উন্মুক্ত করা হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীতে সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে দুটি পণ্যবাহী জাহাজ আটক করেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌশাখা এই অভিযানের নেতৃত্ব দেয়। আটককৃত জাহাজ দুটির নাম এমএসসি ফ্রান্সেসকা এবং অ্যাপামিনোন্ডাস। অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীতে নজরদারি চলাকালীন জাহাজ দুটিকে শনাক্ত করা হয়। তাদের অভিযোগ, জাহাজগুলো প্রয়োজনীয় অনুমতি ছাড়াই প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল, যা নৌপথটির নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে আইআরজিসির বিবৃতিটি পাঠ করা হয়। এতে বলা হয়, জাহাজগুলোকে বর্তমানে নথিপত্র এবং কার্গো পরীক্ষার জন্য ইরানের জলসীমায় সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াতে বিঘ্ন ঘটলে তারা কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। برخورد قاطع و قانونی انجام می‌پذیرد। পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা জাহাজে 4 জন নাবিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির সামুদ্রিক বিষয়ক মন্ত্রী। অন্যদিকে গ্রিক কোম্পানি টেকনোমার শিপিং পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী অ্যাপামিনোন্ডাস জাহাজে ইউক্রেন ও ফিলিপিন্সের 21 জন ক্রু রয়েছেন। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এবং মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী জব্দের আগে আইআরজিসির হামলার শিকার হয় জাহাজ দুটি। এছাড়া ইউফোরিয়া নামের আরেকটি জাহাজ হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও সমুদ্রপথে ইরানের ওপর অব্যাহত অবরোধ জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে ইরান। আইআরজিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আমেরিকা ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কৌশলগত এই নৌপথটি উন্মুক্ত করা হবে না। এদিকে পারস্য উপসাগরে আটকা পড়া শত শত জাহাজের প্রায় 20,000 নাবিক চরম মানবেতর জীবনযাপন করছেন। একটি জাহাজের ক্যাপ্টেন রামান কাপুর জানান, বর্তমানে সর্বোচ্চ নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছেন তারা এবং জাহাজের উপর দিয়ে শত শত ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার মতো ভয়াবহ দৃশ্য দেখছেন। দীর্ঘ 54 দিন ধরে আটকে থাকায় জাহাজের ক্রুরা প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছেন। যুদ্ধের শুরুতে খাদ্য মজুদ থাকলেও এখন বিশেষ অনুমতির মাধ্যমে খুবই জটিল প্রক্রিয়ায় ছোট নৌকায় করে তাদের কাছে রসদ পৌঁছানো হচ্ছে বলে জানান তিনি। ক্যাপ্টেন কাপুর ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ নাবিকরা কোনো যুদ্ধের অংশ না হওয়া সত্ত্বেও রাজনীতির শিকার হয়ে যুদ্ধক্ষেত্রে আটকা পড়ে আছেন। আমেরিকার প্রস্তাবের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে একটি ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন। বুধবার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট একথা জানান। তিনি বলেন, ইরানে সামরিক হামলার উপর বিরতি ঘোষণা করলেও তেহরানকে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি প্রেসিডেন্ট। তবে সামরিক বিরতি চললেও অপারেশন ইকোনমিক ফিউরি এবং নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানান লেভিট। বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, তেহরানের কাছ থেকে একটি ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। লেভিট বলেন, সামরিক হামলা বন্ধ থাকলেও অপারেশন ইকোনমিক ফিউরির মাধ্যমে ইরানের উপর চাপ অব্যাহত থাকবে। নৌ অবরোধে দেশটি প্রতিদিন $500 মিলিয়ন হারাচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা প্রেসিডেন্ট এখনো নির্ধারণ করেননি বলেও জানান তিনি। এদিকে পেন্টাগনের সাবেক মুখপাত্র জন কার্বি মনে করেন, আমেরিকা ও ইরানের মধ্যে আস্থার সংকট কাটাতে ছোট ছোট পদক্ষেপ নেওয়া জরুরি। আলোচনায় আস্থার চেয়ে চুক্তির শর্ত পালনের উপর বেশি গুরুত্ব দেন এই জাতীয় নিরাপত্তা বিশ্লেষক। উদাহরণ হিসেবে তিনি ওবামা আমলে ইরানের প্রতিশ্রুতি নিশ্চিতে পরিদর্শন ও যাচাইকরণ ব্যবস্থার কথা তুলে ধরেন। ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকারের মতে, ওবামা আমলের পারমাণবিক চুক্তিটি ছিল একটি বৈশ্বিক অঙ্গীকার, যেখানে রাশিয়া ও ইউরোপিয়ান মিত্রদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি অভিযোগ করেন, সেই চুক্তি বাতিল করে ট্রাম্প কেবল মিত্রদেরই হারাননি, বরং আলোচনার টেবিলে আমেরিকার প্রভাবও সংকুচিত করেছেন। তবে ভিন্নমত পোষণ করেছেন রিপাবলিকান সেনেটর রজার মার্শাল। তার মধ্যে বৈশ্বিক অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখা অপরিহার্য। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে জনমনে অসন্তোষ থাকলেও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের চেয়ে জাতীয় নিরাপত্তাকে বড় করে দেখছেন তিনি।
ইরানের সাথে আলোচনা সফল না হওয়ার পেছনে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার লড়াইকেই দায়ী করেন সেনেটর মার্শাল। তার দাবি, তেহরানের শীর্ষ নেতৃত্বে সমন্বয়হীনতার কারণেই সমাধানের পথ বারবার দীর্ঘায়িত হচ্ছে। তেহরান ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতির সময়সীমা ফুরিয়ে যাওয়ার টানটান উত্তেজনার মাঝেই আসে স্বস্তির খবর। যতক্ষণ না ইরানের সাথে আলোচনা করে একটি চুক্তিতে পৌঁছানো যায় ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই ঘোষণাকে পুরোপুরি স্বস্তিদায়ক মনে করছে না তেহরান। বুধবার পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদ বলেন, অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানো একটি আকস্মিক হামলার প্রস্তুতির কৌশল। তেহরানের এই কর্মকর্তার মতে, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা অর্থহীন। যুদ্ধে পরাজিত পক্ষ কখনোই শর্ত আরোপ করার অধিকার রাখে না। কথিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখা সরাসরি বোমা বর্ষণের সমতুল্য বলে মন্তব্য করেন মাহদি মোহাম্মদী। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইউএস নৌবাহিনীর অব্যাহত অবরোধকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার মতে, ইরানের সমুদ্র বন্দরগুলো অবরোধ করা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং এর ক্রুদের জিম্মি করা তার চেয়েও বড় অপরাধ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে হয় এবং অনৈতিক স্বেচ্ছাচারিতা রুখে দিতে হয় সেটা ইরান খুব ভালো করেই জানে। বুধবার তেহরানের এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, যুদ্ধবিরতি বাড়ানোর পদক্ষেপ কিছুটা প্রশংসনীয় হলেও এটি সংলাপের জন্য পর্যাপ্ত গতি সঞ্চার করতে পারেনি। ইরান যুদ্ধক্ষেত্র এবং রাজনৈতিক পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখবে। একই সাথে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো হুমকি মোকাবিলায় তারা চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। কূটনৈতিক এই স্নায়ুযুদ্ধের মধ্যে শান্তি আলোচনা বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। ইসলামাবাদের মধ্যস্থতায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইসলামাবাদে বুধবার শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন ইরানি রাষ্ট্রদূত রেজা আমেরি মুখাদাম। বৈঠকে যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি আলোচনা এগিয়ে নেয়ার বিষয়ে জোর দেন তারা। গাজা উপত্যকার দেইর আল বালা শহরের রাস্তায় এখন যুদ্ধের ধ্বংসস্তূপের পাশাপাশি শোভা পাচ্ছে নির্বাচনী ব্যানার আর পোস্টার। শনিবারের এই নির্বাচনের মাধ্যমে 2006 সালের পর প্রথমবার গাজার কোনো অংশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্যালেস্টিনিয়ানরা। অবরুদ্ধ এই জনপদে দীর্ঘ 2 দশকের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে ভোট দেওয়ার সুযোগ আসায় সাধারণ মানুষের মাঝে কাজ করছে এক অন্যরকম উত্তেজনা। 20 বছরের মধ্যে প্রথমবার আমি এমন এক অনুভূতি নিয়ে ভোটের অপেক্ষায় আছি। জন্মের পর থেকে শুধু নির্বাচনের কথা শুনেই এসেছি, কিন্তু পরিস্থিতির কারণে তা দেখিনি। এবার আমরা আমাদের উপর চাপিয়ে দেয়া বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যে উৎসাহ নিয়ে ভোট দিতে যাব। ওয়েস্ট ব্যাংকের রামাল্লা ভিত্তিক প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষের অধীনে আয়োজিত এই নির্বাচনে দেইর আল বালার 70,000 ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। প্যালেস্টিনিয়ান অথরিটি সেন্ট্রাল ইলেকশনস কমিশন জানিয়েছে, যুদ্ধের প্রভাব তুলনামূলক কম হওয়ায় এই শহরটিকে বেছে নেওয়া হয়েছে। এদিকে হামাস সরাসরি কোনো দলীয় প্রার্থী না দিলেও তাদের সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনী লড়াইয়ে থাকার বিষয়টি বিশেষ তাৎপর্য পাচ্ছে। কর্তৃপক্ষ জানায়, এটি মূলত একটি সেবাধর্মী নির্বাচন, যার উদ্দেশ্য স্থানীয় মিউনিসিপ্যালিটির উন্নয়ন। দেইর আল বালার ভোটাররা তাদের শহরের জন্য 15 সদস্য বিশিষ্ট একটি নতুন কাউন্সিল নির্বাচন করবেন। এবারের নির্বাচন হবে ওপেন লিস্ট পদ্ধতিতে। যে 15 জন কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হবেন তারা নিজেদের মধ্য থেকে একজনকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন। শহরের উন্নয়ন এবং দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য এই প্রতিনিধি দল কাজ করবে। দেইর আল বালাহতে নির্বাচন করার প্রধান উদ্দেশ্য হল প্যালেস্টিনিয়ান ভূখণ্ড এবং রাজনৈতিক ব্যবস্থার ঐক্য বজায় রাখার বার্তা দেয়া। ওয়েস্ট ব্যাংকের সাথে একই সময়ে গাজার একটি শহরে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজনৈতিক সংহতি প্রকাশ করছি। এই নির্বাচন গাজাবাসীর জন্য শুধু প্রতিনিধি বাছাই নয়, বরং রাজনৈতিক মুক্তির একটি পথ। বিশ্লেষকরা মনে করছেন, হামাস সরাসরি অংশ না নিলেও নেপথ্যে থেকে তাদের জনপ্রিয়তার পাল্লা মেপে নিচ্ছে।
অন্যদিকে যুদ্ধের ক্ষত কাটিয়ে এই নির্বাচনের মাধ্যমেই গাজার প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম। হামাস বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তারা জনগণের ইচ্ছার বাইরে যেতে চাইছে না। আমার ধারণা তারা এই নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী, কারণ কিছু প্রার্থী পরোক্ষভাবে তাদের হয়ে কাজ করছে। শনিবারের এই ভোট কেবল স্থানীয় প্রতিনিধি নির্বাচন নয়, বরং প্যালেস্টিনিয়ানদের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক জীবন উন্নয়নেরও এক বড় মাধ্যম হয়ে দাঁড়াতে পারে। ব্রিটিশ পার্লামেন্টে বুধবার টোব্যাকো অ্যান্ড ভেপস বিল উত্থাপিত হলে উভয় কক্ষ বিলটি অনুমোদন করে। এই আইনটি ধীরে ধীরে নতুন প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আনা হয়েছে। বর্তমানে যারা 17 বছর বয়সী তাদের পরবর্তী জীবনে সিগারেট কেনা বা ধূমপান শুরু করা থেকে পুরোপুরি নিষিদ্ধ রাখা হবে। নতুন এই আইন অনুযায়ী 2009 সালের 1 জানুয়ারি বা তার পরে জন্ম নেয়া ব্যক্তিদের জন্য প্রতি বছর তামাক কেনার বৈধ বয়স 1 বছর করে বাড়ানো হবে। ফলে এই প্রজন্মের জন্য কার্যত আজীবন নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইনটি আগামী সপ্তাহে রাজকীয় অনুমোদন পাওয়ার কথা রয়েছে। আপনারা এই সংশোধনীগুলো গ্রহণ করুন এবং লক্ষ্য করুন, আজ বিকেলেই সংসদে এই বিলের যাত্রা শেষ হচ্ছে। এটি একটি মাইলফলক বিল। এটি একটি ধূমপান মুক্ত প্রজন্ম তৈরি করবে। বাস্তবে এটি এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্যোগ এবং আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি এটি বহু প্রাণ বাঁচাবে। সরকার বলছে এই পদক্ষেপ ধূমপান কমাতে এবং তরুণদের নিকোটিনে আসক্ত হওয়া ঠেকাতে সহায়ক হবে। ইংল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে প্রায় 64,000 মানুষের মৃত্যু হয় এবং প্রায় 4 লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন, যার ফলে জাতীয় সেবা খাতে বছরে ব্যয় প্রায় 3 বিলিয়ন পাউন্ড এবং সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি ছাড়িয়ে যায় 20 বিলিয়ন পাউন্ড। স্বাস্থ্য সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ জানিয়েছে, ব্রিটেনের প্রায় 10% প্রাপ্তবয়স্ক অর্থাৎ প্রায় 55 লাখ মানুষ ভেপ ব্যবহার করে, যে কারণে সরকার সিগারেটের পাশাপাশি ভেপিং বা ই সিগারেট নিয়ন্ত্রণেও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। 18 বছরের নিচে ভেপ ও নিকোটিন পণ্য বিক্রি নিষিদ্ধের পাশাপাশি বিজ্ঞাপন, প্রদর্শন, ফ্রি বিতরণ এবং ছাড় দেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনছে। দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে আশা ব্রিটিশ সরকারের। গাজা উপত্যকার বাজারগুলোতে এখন আর তামাকের ঘ্রাণ নেই। তার বদলে ঘরোয়া শাক হিসেবে পরিচিত ম্যালো বা পাটশাক সদৃশ পাতা শুকিয়ে তৈরি হচ্ছে বিকল্প সিগারেট। ইসরায়েলি বাহিনীর দীর্ঘদিনের অবরোধে তামাকজাত পণ্য আসা বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছে স্থানীয়রা। শুকনো এই পাতার সঙ্গে তরল নিকোটিন মিশিয়ে হাতে তৈরি হচ্ছে সিগারেট, যা এখন গাজার ধূমপায়ীদের একমাত্র অবলম্বন। তামাক না থাকায় এখন সবাই এই মলপাতা ব্যবহার করছে। 50 গ্রাম পাতার ওপর কয়েক ফোঁটা নিকোটিন ছিটিয়ে আমরা এটি তৈরি করি। মানুষ এখন তামাক পাতার সিগারেট না পেয়ে এই মলপাতার সিগারেট কিনছে। চাহিদা বাড়ায় অস্বাভাবিক হারে বেড়েছে এই সাধারণ পাতার দামও। যুদ্ধের আগে যে ম্যালো পাতার কেজি ছিল 100 সেকেল, এখন তা 10 গুণ বেড়ে দাঁড়িয়েছে 1000 সেকেলে। এমনকি 1000 নিকোটিনের দাম 3000 থেকে বেড়ে 60,000 সেকেল হয়েছে। বাজারে তামাকের অনুপস্থিতিতে সাধারণ শাকসবজিও এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তামাক এখন বাজারে পাওয়াই যাচ্ছে না, তাই মানুষ মলপাতা পুড়িয়ে ধূমপান করছে। একটি মলো সিগারেট এখন 2 সেকেলে বিক্রি হচ্ছে। আমি প্রতিদিন এটি খাচ্ছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে বুড়োদের মতো কাশতে হয় আমাকে। তবে সস্তার এই বিকল্প সিগারেট ডেকে আনছে ভয়াবহ বিপর্যয়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া আল শিফা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে তীব্র শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অবরোধের সময় তামাক পাতা না পেয়ে আমরা বিকল্প হিসেবে ম্যালো পাতা দিয়ে সিগারেট বানিয়ে খেয়েছি। আজ 3 মাস ধরে আমি মারাত্মক শ্বাসকষ্টে ভুগছি। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে এই ম্যালো পাতার সিগারেট আর ইলেকট্রনিক ভ্যাপ থেকে দূরে থাকুন। চিকিৎসকরা বলছেন, এই সাধারণ শাকপাতার সঙ্গে অনিয়ন্ত্রিত নিকোটিনের মিশ্রণ তরুণদের মস্তিষ্কের ক্ষতিসহ ফুসফুসের স্থায়ী সংক্রমণের সৃষ্টি করছে। আমাদের এখানে ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের
সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই ধোঁয়া তরুণদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে এবং দীর্ঘমেয়াদে এটি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। অবরুদ্ধ গাজায় যেখানে একবেলা খাবারের নিশ্চয়তা নেই, সেখানে ধূমপানের এই বিষাক্ত বিকল্প গাজাবাসীর জীবনকে আরও বিপন্ন করে তুলছে। বেঁচে থাকার তাগিদে শাক খেয়ে জীবন ধারণের বদলে সেই শাক পুড়িয়ে ধোঁয়া সেবনের এই প্রবণতা যুদ্ধবিধ্বস্ত জনপদের জীবনকে আরও বিপন্ন করে তুলছে। চারদিকে যখন যুদ্ধের উত্তাপ, সামরিক মহড়া আর প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন চলছে, ঠিক তখন নতুন এক সামরিক কৌশল ঘোষণা করেছে জার্মানি, যেখানে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ার। বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে তারা তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। এক্ষেত্রে তারা মোট 460,000 সদস্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, যার মধ্যে 200,000 সক্রিয় সেনা এবং 260,000 রিজার্ভ ফোর্স অন্তর্ভুক্ত রয়েছে। পিস্টোরিয়াস আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার আধুনিক যুদ্ধের পরিকল্পনা বদলে দিচ্ছে। তাই কেবল সংখ্যা নয়, বরং দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। 2029 সালের মধ্যে 3 ধাপে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পরিকল্পনা করছে বার্লিন। আমাদের লক্ষ্য হল ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রথাগত সেনাবাহিনী হওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনবে। আমরা সক্রিয় সেনা ও রিজার্ভ মিলিয়ে 460,000 সদস্যের লক্ষ্যমাত্রা পূরণে বদ্ধপরিকর। এই কৌশলের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা থেকে শুরু করে ড্রোন ও এয়ার ডিফেন্স সিস্টেমে বিনিয়োগ বাড়াচ্ছে জার্মানি। এছাড়া ফ্রান্সের সাথে যৌথভাবে চলমান FCAS যুদ্ধবিমান প্রকল্প নিয়েও চলছে আলোচনা। FCAS প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এবং ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রকল্পটি নিয়ে দুই দেশের মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধানের পথে। রাশিয়ার হুমকি মোকাবিলায় জার্মানির এই সামরিক আধুনিকায়ন ইউরোপের নিরাপত্তার সমীকরণে আনতে পারে বড় পরিবর্তন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।